জিনিসটা কি? It's a specialized group of epithelial cells in the distal tubules that comes in close contact with the afferent and efferent arterioles. হ্যাঁ, আমি যেখানে ছবি দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ? জি ম্যাডাম। হুম। এখন দেখো, এখানে কিন্তু আমি তোমাদেরকে জাস্টারগ্লোমেরুলার কমপ্লেক্সের একটা ছবি দেখাচ্ছি। হ্যাঁ, এখানে দেখো, এটা হচ্ছে এফারেন্ট আর ইফারেন্ট আর্টারিওল। হ্যাঁ, এটা ক্রস সেকশনাল ভিউ। এটা এফারেন্ট আর্টারিওল, এটা ইফারেন্ট আর্টারিওল, আর এটা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবুলের ক্রস সেকশন, যেখানে দেখো এই যে এইগুলা হচ্ছে স্পেশালাইজড কি এপিথেলিয়াল সেল। এগুলাকে কি বলছে? ম্যাকুলা ডেন্সা সেল। ঠিক আছে। আরেকটা জিনিস দেখো, এই এফারেন্ট আর্টারিওলে দেখো এখান দিয়ে দেখো কতগুলো সেল আছে। এই সেলগুলোর নাম কি বলো? ম্যাডাম জাস্টাগ্লোমেরুলার সেলস। হ্যাঁ, জাস্টাগ্লোমেরুলার সেল। হ্যাঁ, এগুলা আসলে দরকার হচ্ছে কারণ এগুলা এই জাস্টাগ্লোমেরুলার সেল বা ম্যাকুলা ডেন্সা সেল কিছু সিক্রেট করে, তাই না? ম্যাকুলা ডেন্সা সেল কি সিক্রেট করে তোমরা কি জানো? না না। নো ম্যাডাম। আচ্ছা, ম্যাকুলা ডেন্সা সেল হচ্ছে রেনিন সিক্রেট করে। রেনিনের নাম শুনছো? জি ম্যাডাম। রেনিন এক ধরনের এনজাইম। ঠিক আছে। আবার রেনিন কিন্তু হরমোন সরি, এনজাইম না। রেনিন হচ্ছে একটা হরমোন, তাই না? যেটা হচ্ছে ম্যাকুলা ডেন্সা সেল অফ দা ডিস্টাল কনভলিউটেড টিউবুল থেকে সিক্রেট হচ্ছে। তো আজকে আমি তোমাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে অটো রেগুলেশন অফ দা জিএফআর এবং রেনাল ব্লাড ফ্লো। যদি বলে অটো রেগুলেশন অফ দা জিএফআর, অথবা যদি তোমাদের রিটেনে কোশ্চেন আসে যে অটো রেগুলেশন অফ দা রেনাল ব্লাড ফ্লো, একই জিনিস। হ্যাঁ, আর হচ্ছে অটো রেগুলেশন জিনিসটা কি? অটো রেগুলেশন মানে অটো তো মানে বুঝতে পারছো, যেটা স্বয়ংক্রিয়, অর্থাৎ নিজে নিজেই কাজ করছে, তাই না? আর রেগুলেশন হচ্ছে যে তুমি একটা জিনিসকে কন্ট্রোল কিভাবে রেগুলেট করতেছো, কিভাবে কন্ট্রোল করছো। তো অটো রেগুলেশন অফ দ্য জিএফআর মানে হচ্ছে এই যে আমাদের কিডনির যে জিএফআর কত বলো তো দেখি, 125 ml পার মিনিট। ঠিক আছে। তাহলে এই যে একটা 125 ml পার মিনিট, তাই না? এই জিনিসটার বেশি হলেও কিন্তু খারাপ, আবার কম হলেও খারাপ। তাহলে এই যে একটা জিএফআর 125 ml পার মিনিট, এইটা কি করছে কিডনির, এটা সবসময় এটা একটা মানে এভারেজ এই রেঞ্জে থাকছে। তো যখন কোনো সমস্যার কারণে এই 125 ml থেকে অনেক সময় দেখা গেছে কখনো বেড়ে যেতে পারে, আবার কখনো কমেও যেতে পারে, তখন কি করে কিডনি কি করে নিজে নিজেই সেটাকে কি করতে পারে, রেগুলেট করতে পারে। ঠিক আছে। সেম সেম এরকম রেনাল ব্লাড ফ্লোটাও হচ্ছে তোমাদের কি, যে একটা নির্দিষ্ট পরিমাণ রেনাল ব্লাড ফ্লো কতটুকু যায় আমি তোমাদেরকে বলেছিলাম, সেটা হচ্ছে 1100 থেকে 1200 ml পার মিনিট, তাই না? রেনাল প্লাজমা ফ্লো হচ্ছে 625 ml পার মিনিট। এই এই তিনটা জিনিস তোমরা একটু মনে রাখবা, কারণ এমসিকিউতে অনেক সময় থাকতে পারে। তো এই জিনিসগুলা কিন্তু কিডনির জন্য একটা নির্দিষ্ট, তাই না? যে রেনাল ব্লাড ফ্লোটা হচ্ছে 1100 থেকে 1200 ml পার মিনিট, জিএফআর হচ্ছে 125 ml পার মিনিট, এবং রেনাল প্লাজমা ফ্লো কিন্তু 625 ml পার মিনিট। তাহলে এই যে কিডনির যে এই নির্দিষ্ট কিছু রেঞ্জ আছে, এটা কি করে, যদি কোনো কারণে হ্যাম্পার হয়, কিডনি কি করতে পারে, স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজেই সেটাকে কন্ট্রোল করতে পারে। এটাকে বলতেছে অটো রেগুলেশন। এখন এই অটো রেগুলেশনের আমি তোমাদেরকে ডেফিনেশন বলবো, এবং তিনটা ওয়েতে এই অটো রেগুলেশনটা হয়। হ্যাঁ, কিভাবে তিনটা মেকানিজমে কিভাবে কিডনি কন্ট্রোল করছে সেই জিনিসটা আমি আজকে তোমাদেরকে বলবো। এটা দেখো, অটো রেগুলেশন অফ দ্য জিএফআর এর সংজ্ঞা কি? ইট ইজ দ্য ইন্ট্রিনজিক অ্যাবিলিটি। ইন্ট্রিনজিক মানে হচ্ছে মানে ভিতরকার বা নিজস্ব, তাই না? ইন্ট্রিনজিক অ্যাবিলিটি অফ দ্য কিডনি টু রেগুলেট ইটস ওন ব্লাড ফ্লো ইন এ প্রেশার রেঞ্জ কত? এমএপি মানে মিন আর্টেরিয়াল প্রেশার 75 to 160 millimeter of mercury irrespective of nervous and hormonal regulation. আচ্ছা, এখানে দেখো, মানে এটা হচ্ছে অটো রেগুলেশন হচ্ছে কি, একটা কিডনির একটা ইন্ট্রিনসিক অ্যাবিলিটি কি, সে যে রেগুলেট করতেছে ব্লাড ফ্লো ইন এ প্রেশার রেঞ্জ। ইন এ প্রেশার রেঞ্জ বলতে কি বোঝায়? একটা জিনিস সবসময় মনে রাখবা, ব্লাড ফ্লোটা তখনই চেঞ্জ হয় বা জিএফআরটা তখনই চেঞ্জ হবে যখন আমাদের বডিতে কোনো কারণে ব্লাড প্রেশারটা বেড়ে যাবে বা ব্লাড প্রেশার কমে যায়। বুঝতে পারছো? এই জন্য বলছে যে
কিডনি তার এই জিএফআরটাকে রেগুলেট করতে পারে কত 75 থেকে 160 মিলিমিটার অফ মার্কারি যখন প্রেসারটা এই রেঞ্জের মধ্যে থাকবে। যদি 160 আপে চলে যায় বা 75 এর বিলোতে চলে যায় তখন কিন্তু কিডনি এটাকে রেগুলেট করতে পারবে না। এবং এখানে দেখো ইরেসপেক্টিভ অফ নার্ভাস এন্ড হরমোনাল রেগুলেশন, এটা মানে কি, মানে হচ্ছে কিডনি কিন্তু এটা নিজে নিজে তিনটা মেকানিজমের মাধ্যমে এটাকে কন্ট্রোল করছে। হ্যাঁ, এটা কন্ট্রোল করতে কিন্তু নার্ভাস এবং হরমোনাল কোনো কন্ট্রোল লাগে না। হ্যাঁ, নার্ভাস এবং হরমোনাল কন্ট্রোল ছাড়া। তাহলে কি, যে এটা ইন্ট্রিনসিক অ্যাবিলিটি অফ দ্য কিডনি কি করবে, তার জিএফআর বা ব্লাড ফ্লোটা কন্ট্রোল করবে কত প্রেসার রেঞ্জে, 75 থেকে 160, তাই না, 160 প্রেসার চেঞ্জের মধ্যে থাকলে তখন সেই প্রেসার রেঞ্জের মধ্যে জিএফআর এবং রেনাল ব্লাড ফ্লোটা রেগুলেট করতে পারে ইরেসপেক্টিভ অফ দ্য নার্ভাস এবং অ্যান্ড হরমোনাল কন্ট্রোল। মানে কোনো নার্ভাস এবং হরমোনাল ইনফ্লুয়েন্স ছাড়াই সে নিজে নিজেই, কিডনি নিজে নিজেই জিএফআরটাকে কন্ট্রোল করতে পারে। তো এখন দেখো এই যে এই কন্ট্রোলটা করছে, এই কন্ট্রোলটা তিনটা ওয়েতে হয়। একটা হচ্ছে টিউবুলো গ্লোমেরুলার ফিডব্যাক মেকানিজম, আর একটা হচ্ছে মায়োজেনিক অটো রেগুলেশন, আর একটা হচ্ছে ইনক্রিজ অ্যামাইনো অ্যাসিড এবং গ্লুকোজ কনসেন্ট্রেশন, ইনক্রিজ জিএফআর। হ্যাঁ, এই তিনটার মধ্যে কিন্তু প্রথম দুইটাই হচ্ছে সব মানে বেশিরভাগ মোস্ট ইম্পর্টেন্ট, এবং 3 নাম্বারটা অনেক এক্সটার্নাল শুনতে চায় না, বা মানে এটা বেশি বললে সমস্যা নাই। হ্যাঁ, বেশি বললে সমস্যা নাই, কিন্তু প্রথম দুইটা তোমাদেরকে শিখতে হবে এবং বলতে হবে। এখন দেখো টিউবুলো গ্লোমেরুলার ফিডব্যাক এন্ড অটো রেগুলেশন অফ দ্য জিএফআর। হ্যাঁ, এই যে টিউবুলো গ্লোমেরুলার ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে কিভাবে জিএফআরটা অটো রেগুলেটেড হচ্ছে। এখন দেখো এই টিউবুলো গ্লোমেরুলার ফিডব্যাকের মাধ্যমে অটো রেগুলেশন হলে কি হয়, helps to ensure a relatively constant delivery of the sodium chloride to the distal tubule। অর্থাৎ এই অটো রেগুলেশনের মাধ্যমে, এই টিউবুলো গ্লোমেরুলার ফিডব্যাকের মাধ্যমে যে অটো রেগুলেশন হচ্ছে, এর মাধ্যমে কি করতেছে, ডিস্টাল টিউবুলে একটি নির্দিষ্ট পরিমাণ সোডিয়াম ক্লোরাইডের একটা কনস্ট্যান্ট ডেলিভারি থাকবে। মানে বলতে হচ্ছে ডিস্টাল টিউবুল দিয়ে যে আমাদের ফ্লুইড তো যাবে, তাই না, ফিল্ট্রেটেড ফ্লুইডটা তো যাবে, সেখানে ওই প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে যে সোডিয়াম ক্লোরাইড থাকলো, এভাবে আস্তে আস্তে যখন ডিস্টাল কনভলিউটেড টিউবুলে যাবে, সেখানে যেমন সোডিয়াম ক্লোরাইডের যেরকম মানে ওই ফিল্ট্রেটেড সোডিয়াম ক্লোরাইডটা যেরকম থাকার কথা ছিল সেরকমই একটা কনস্ট্যান্ট পরিমাণে থাকবে। এই থাকাটা মেনটেন হয় কার মাধ্যমে, এই টিউবুলো গ্লোমেরুলার ফিডব্যাকের মাধ্যমে। হ্যাঁ, তারপর দেখো হেল্পস টু প্রিভেন্ট ফ্লাকচুয়েশন ইন দ্য রেনাল এক্সক্রিশন। মানে তোমাদেরকে একটা জিনিস জিজ্ঞেস করতে পারে কোনো এক্সটার্নাল যে আচ্ছা অটো রেগুলেশন করলে কি সুবিধা, কি অটো রেগুলেশনের সুবিধা কি? সুবিধা হচ্ছে যে প্রথম এটা বলবা যে একটা কনস্ট্যান্ট ডেলিভারি অফ দ্য সোডিয়াম ক্লোরাইড টু দ্য ডিস্টাল টিউবুল, এবং হেল্পস টু প্রিভেন্ট ফ্লাকচুয়েশন ইন রেনাল এক্সক্রিশন। অর্থাৎ দেখো আমাদের যদি অনেক বেশি জিএফআরটা বেড়ে যায়, তাহলে কি, জিএফআরটা বেড়ে গেলে কি হবে, ইউরিনের পরিমাণও বেড়ে যাবে না, ইউরিনারি এক্সক্রিশনও বেড়ে যাবে না। ধরো আমাদের 125 ml পার মিনিট, সেটা আমাদের জিএফআর, এর মধ্যে কিন্তু 124 ml পার মিনিটে কিন্তু রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে, আর ইউরিনারি এক্সক্রিশন কত হচ্ছে 1 ml পার মিনিট। হ্যাঁ, এখন যদি কোনো কারণে জিএফআরটা বেড়ে যায়, আমার ব্লাড প্রেশারটা বেড়ে যাওয়ার কারণে জিএফআর বেড়ে গেল, তাহলে কিন্তু কি হচ্ছে, আমাদের যে ইউরিনারি এক্সক্রিশন 1 ml পার মিনিট ছিল সেটাও কিন্তু তাহলে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, কিন্তু অটো রেগুলেশনের মাধ্যমে সেটা কিডনি কি করতে দিচ্ছে না, চেঞ্জ করতে দিবে না। এতটুকু বুঝতে পেরেছো? জি ম্যাম। এখন দেখো এই যে মানে এই যে টিউবুলো গ্লোমেরুলার ফিডব্যাক মেকানিজম, এই ফিডব্যাক মেকানিজমটা দুইটা ওয়েতে হয়। এক নাম্বার হচ্ছে এফারেন্ট আর্টেরিওলার ফিডব্যাক মেকানিজম, আর একটা হচ্ছে ইফারেন্ট আর্টেরিওলার ফিডব্যাক মেকানিজম। এখন এই ছবিটা খুব ভালো করে খেয়াল করো। হ্যাঁ, আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে মিন আর্টেরিয়াল প্রেসার 75 to 160 মিলিমিটার অফ মার্কারি প্রেসার চেঞ্জের মধ্যে যদি থাকে, অর্থাৎ তোমার বডির মিন আর্টেরিয়াল প্রেসার যদি কোনো কারণে বেড়ে 160 পর্যন্ত হয়, তাহলেও কিন্তু তোমার বডির জিএফআর চেঞ্জ হবে না। অর্থাৎ ইউরিনের পরিমাণও কিন্তু খুব একটা হেরফের হচ্ছে না, তাই না?
কিন্তু কারো বডিতে যদি ব্লাড প্রেশার 160 আপ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তার কি হবে, ব্লাড প্রেশার বেশি, ব্লাড ফ্লোটাও বেশি হবে, তাই না? কিডনিতে যে রেনাল ব্লাড ফ্লো সেটাও বেড়ে যাবে, তখন জিএফআরও বেড়ে যাবে, তখন কিন্তু কি হবে, অনেক বেশি বেশি ইউরিনারি এক্সক্রিশনও হবে। অর্থাৎ দেখো অনেক সময় কিন্তু অনেকে হচ্ছে, অনেক পেশেন্টরা এসে কিন্তু বলে যে আমার খুব বেশি বেশি দেখা যাচ্ছে যে আমার বারবার মিকচুরেশন হচ্ছে, তখন কিন্তু এটা হচ্ছে ডক্টর কিন্তু দেখা গেছে তার প্রেশারটা মেপে দেখা গেছে যে প্রেশারটা হাই পাচ্ছে, তাই না? হাই পায়, অর্থাৎ 160 আপ পায়। তার তার কারণও কিন্তু এটা। তাহলে বুঝতে পারতেছো যে হচ্ছে যদি প্রেশারটা 160 পর্যন্ত থাকে, তাহলে কিডনি নিজেই একটা অটো রেগুলেশনের মাধ্যমে এমন ভাবে জিএফআরটা কন্ট্রোল করবে যে আমাদের ইউরিনারি এক্সক্রিশনে কোনো চেঞ্জ হবে না এবং পেশেন্ট তা বুঝতে পারবে না। কিন্তু যদি 160 আপ হয় কোনো কারণে, তখন আমাদের আর্টেরিয়াল ব্লাড প্রেশার চেঞ্জ হবে, কিডনিতে বেশি বেশি ব্লাড ফ্লো হবে, কিডনির জিএফআর বেড়ে যাবে, তখন কিন্তু একটা মানুষের পলিউরিয়া হবে, অর্থাৎ ইউরিনের ভলিউমটা বেড়ে যাবে, তাই না? এখন দেখো যদি কোনো কারণে, তাহলে কিভাবে টিউবুলোগ্লোমেরুলার ফিডব্যাকের মাধ্যমে কিভাবে আমাদের কিডনি কি করতেছে, জিএফআরটাকে কন্ট্রোল করছে, এটা তোমরা দেখো। প্রথমে এখানে দেখাইছে যে আর্টেরিয়াল প্রেশারটা যদি কমে যায় তাহলে কি হয়। হ্যাঁ, আর্টেরিয়াল প্রেশারটা যদি কোনো কারণে কমে যায়, তখন কি করতেছে, আর্টেরিয়াল প্রেশার কম, একটা জিনিস দেখো, আর্টেরিয়াল প্রেশার কম মানে কি, রেনাল আর্টারির ধরো প্রেশার কম, এবং আমি তোমাদেরকে বলেছি রেনাল আর্টারি দিয়ে অ্যাফারেন্ট আর্টেরিওল হয়ে কিন্তু গ্লোমেরুলাসে কি আসতেছে, ওই রেনাল ব্লাড ফ্লোটাই আসছে, তাই না? তাহলে দেখো এই যে যদি আমার কোনো কারণে রেনাল আর্টারিয়াল ব্লাড প্রেশার কম, রেনাল ব্লাড ফ্লো কম, তাহলে কি করতেছে আমাদের গ্লোমেরুলার ক্যাপিলারিতে, সেখানেও কিন্তু আমাদের কি হচ্ছে, ব্লাড ফ্লোটা কম আসছে, তাই না? তাহলে সেখানে কি হচ্ছে, সেখানে তাহলে হাইড্রোস্ট্যাটিক প্রেশারটাও কম। বুঝতে পারতেছো তোমরা? জি ম্যাডাম। হ্যাঁ, মানে এটা কোইন্সিডেন্স, কিন্তু এটা খেয়াল করো যে কোনো কারণে যদি আমার শরীরের আমি হাইপোটেনশন ডেভেলপ করো, অর্থাৎ আমার ব্লাড প্রেশার কম, তখন কি হবে, আমার কিন্তু আলটিমেটলি আমার মানে হোল বডির ব্লাড প্রেশার কম, তাহলে কিডনিরও ব্লাড প্রেশার কম, এবং যেই ফ্লোতে কিডনি ব্লাড সাপ্লাই পাচ্ছিল সেটাও আলটিমেটলি কমে যাবে। তাহলে তার অ্যাফারেন্ট আর্টেরিওল দিয়ে গ্লোমেরুলাসে যে ওয়াটারটা আসতেছে সেটাও কমে যাবে, তাই না? জি ম্যাডাম। এবং আলটিমেটলি ওই গ্লোমেরুলাসে যে ব্লাডটা আসে, সেখানের যে ফ্লুইড, আমি তোমাদেরকে বলেছিলাম না, সেখানের ফ্লুইডের যে প্রেশার সেটাকে কি বলছে, হাইড্রোস্ট্যাটিক প্রেশার, তাই না? সেখানে তাহলে কি গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেশারটাও কমে যাবে। হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা যদি কমে যায় তাহলে কি হবে, হাইড্রোস্ট্যাটিক প্রেশার যদি বেড়ে যেত, আমি তোমাদেরকে কি বলেছিলাম যে হাইড্রোস্ট্যাটিক প্রেশার মানে বাড়া মানে ফ্যাসিলেট ফিল্ট্রেশন, এটা বলছিলাম এর আগের ক্লাসে, মনে আছে? জি ম্যাডাম। হ্যাঁ, তাহলে হাইড্রোস্ট্যাটিক প্রেশার যখন কম, তাহলে কি হবে, জিএফআরটাও কমে যাবে, ফিল্ট্রেশন কম হবে, জিএফআরটাও কমে যাবে, তাই না? জি ম্যাডাম। প্রেশারটাও কমে যাবে, তাহলে ফিল্ট্রেশন কমে যাবে, ফিল্ট্রেশন কমলে কি হবে, ফিল্ট্রেশন রেটও কমে যাবে। বুঝতে পেরেছো এই পর্যন্ত? জি ম্যাডাম। জি ম্যাম। আচ্ছা দেখো, এখন আমাদের যদি ফিল্ট্রেশন যদি কমে যায়, দেখো আমি তোমাদেরকে কিন্তু এর আগে তোমাদেরকে আমি ছবি দেখিয়েছি, আচ্ছা এটা দেখো, এখানে দেখো, এখানে এই যে গ্লোমেরুলার ক্যাপিলারি থেকে ফিল্ট্রেশন হয়ে আসলো, এখন এখানে যদি প্রেসার, এদিক দিয়ে প্রেসার কম, কম প্রেসারে কম ব্লাড আসতেছে, কম ফিল্ট্রেশন হচ্ছে, ফিল্ট্রেশন রেটটা কম, তাহলে এটা কি, বোমাস ক্যাপসুল। বোমাস ক্যাপসুলের পরে কি শুরু হয় বলো, বলো বলো তাড়াতাড়ি। প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। তারপর ম্যাডাম লুপ অফ হেনলি। হ্যাঁ, লুপ অফ হেনলি, তারপর থেকে ডিসটাল তারপর কনভলিউটেড টিউবিউল। তারপর কালেক্টিং টিউব, কালেক্টিং কালেক্টিং ডাক্ট। তাহলে এখন দেখো এখান দিয়ে যখন আমাদের কি হচ্ছে, এই ফিল্ট্রেশনটা কম আসতেছে, ঠিক আছে, ফিল্ট্রেশন কম আসতেছে, তাহলে জিএফআরও কম, জিএফআর কম, ঠিক আছে, কিন্তু জিএফআর কম, কিন্তু প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের একটা মানে
এর নেক্সট আইটেমে কিন্তু তোমাদের রিঅ্যাবজর্পশন, সিক্রেশন এগুলা আইটেমে দেখছো তোমরা? জি ম্যাম। হ্যাঁ, তারপর আমি এখানে তোমাদেরকে বলি প্রক্সিমাল টিউবুলের একটা মানে মানে কি বলবো এটা, মানে প্রক্সিমাল টিউবুলের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে যে পরিমাণ ফিল্টারটা আসবে এর 65% ওয়াটার কিন্তু সে হচ্ছে এখান থেকে অ্যাবজর্পশন করে নিয়ে যাবে পেরিটিউবুলার ক্যাপিলারিতে। বুঝতে পারছো? জি ম্যাম। এখন 65% অ্যাবজর্পশন করছে, তাহলে বাকি কতটুকু থাকে? 35। এই 35টা কিন্তু তোমাদের এভাবে পরে লুপ অফ হেনলি হয়ে ডিস্টাল কনভলিউটেড টিউবুল হয়ে কালেক্টিং ডাক্টে আসার কথা। হ্যাঁ, কিন্তু দেখো যদি আমার ফিল্ট্রেশনটা কিন্তু কম হচ্ছে, তাহলে কিন্তু সে কিন্তু এখানে কিন্তু বেশি পরিমাণটা অ্যাবজর্পশন হয়ে পেরিটিউবুলার ক্যাপিলারিতে চলে যাচ্ছে। তাহলে আমাদের বাকি যে এখান দিয়ে ফিল্টারটা যাবে ডিস্টাল কনভলিউটেড টিউবুলে, তাহলে কি হবে? কম হবে না? কম যাবে না? কারণ এখন কতটুকু আসতেছে, প্রক্সিমাল টিউবুলের বৈশিষ্ট্য হলো ওরটাও ঠিকই মানে ওর 100% ও আদায় করে নিবে, আদায় করে নিয়ে বাকিটা সে ছেড়ে দিবে। বাকিটা যেটা যাবে তাহলে ডিস্টাল কনভলিউটেড টিউবুলে কি হবে? কম পরিমাণে ফিল্ট্রেট হয়ে এখানে যতটুকু আসছিল, তাহলে এদিক দিয়ে যেতে 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 কি হবে? তার সবাইকে দিতে দিতে সব তোমরা পরবর্তীতে এটাও পড়বা লুপ অফ হেনলিতেও কিন্তু কিছু পরিমাণে ফ্লুইড অ্যাবজর্পশন হয়। তাহলে অ্যাবজর্পশন হতে হতে ডিস্টাল টিউবুলে গিয়ে কি হবে? তার কি ফিল্ট্রেট যেটা এখানে আসছিল তার থেকে অনেক কমে যাবে না? এতটুকু বুঝতে পারছো? আচ্ছা দেখো, এবার দেখো আমাদের এটার মধ্যে চলে আসি। এখন দেখো এই যে এই জন্য এখানে বলছে ডিক্রিজ ম্যাকুলা ডেন্সা সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, এই ফিল্ট্রেট ফ্লুইডের মধ্যে কিন্তু সোডিয়াম ক্লোরাইড থাকে। বুঝতে পারছো? সোডিয়াম ক্লোরাইড থাকে, ফ্লুইড থাকে, সোডিয়াম ক্লোরাইড থাকে। হ্যাঁ, এখন দেখো তাহলে কি হচ্ছে, এই যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল সে তারটা আদায় করে নিল, বাকিটা যেটা ছেড়ে দিল সেটারও আবার কিছু অংশ লুপ অফ হেনলিতে অ্যাবজর্পশন হয়ে গেল। হতে হতে তার ডিস্টাল কনভলিউটেড টিউবুলের ম্যাকুলা ডেন্সা সেল সে ওয়েট করেছিল যে আমার একটা কনস্ট্যান্ট পরিমাণ কি হবে সোডিয়াম ক্লোরাইড ডেলিভারি আসবে। ঠিক আছে, বুঝতে পারছো? কিন্তু সে কিন্তু না, সে কিনছে না। দেখো এর আগে আমি কি বললাম যে টিউবুলোগ্লোমেরুলার ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে যে রেগুলেশন হয়, এটার উদ্দেশ্য হচ্ছে একটা কনস্ট্যান্ট ডেলিভারি অফ দ্য সোডিয়াম গুলো আমার নির্দিষ্ট যখন আর্টেরিয়াল প্রেসারটা কমে গেছে, এইভাবে মেকানিজমের মাধ্যমে ম্যাকুলা ডেন্সা সেল কিন্তু সেই পরিমাণ সোডিয়াম ক্লোরাইডটা সে পাইলো না। বুঝতে পারছো? জি ম্যাম। এখন সোডিয়াম ক্লোরাইড যখন সে ম্যাকুলা ডেন্সা ডিস্টাল এটা কিন্তু ভুল বোঝা না যে ডিস্টাল কনভলিউটেড টিউবুলেই কিন্তু ম্যাকুলা ডেন্সা সেলটা থাকে। তখন সে কি হচ্ছে, সোডিয়াম ক্লোরাইডটা সেখানে কম যাচ্ছে। যখনই কম যাবে, যখন সে একটা কনস্ট্যান্ট ডেলিভারি পাবে না, তখন এই ম্যাকুলা ডেন্সা সেলগুলো কি হবে? স্টিমুলেশন হবে এবং তখন সেখান থেকে রেনিন সিক্রেশন হবে। বুঝতে পারছো? এই দেখো এখানে অ্যারো দিয়ে দেখাচ্ছে রেনিন সিক্রেশন হচ্ছে। এই রেনিনটা কিন্তু আবার তোমাদেরকে কি করতেছে, এই রেনিন এসে আবার অ্যানজিওটেনসিন 2 এটাও একটা হরমোন, এটাকেও বাড়ায় দিচ্ছে রেনিনটা। ঠিক আছে? এই এনজিওটেনসিন 2টা যখন আবার বেড়ে যাবে, এই এনজিওটেনসিন 2 হরমোনের একটা কাজ হচ্ছে যে সে কি করবে, ইফারেন্ট আর্টারিওলার রেজিস্ট্যান্সটা কি করবে? বাড়ায় দিবে। ইফারেন্ট আর্টারিওলার রেজিস্ট্যান্সটা বাড়ায় দিবে মানে সেখানের পথটাকে ছোট করে দিবে, ইফারেন্ট আর্টারিওলার পথটাকে ছোট করে দিবে। ঠিক আছে? আবার একটা জিনিস দেখো, এই ম্যাকুলা ডেন্সা সেলে যখন সোডিয়াম ক্লোরাইডটা কম থাকে, তখন আলটিমেটলি কি হয়, এফারেন্ট আর্টারিওলার রেজিস্ট্যান্সটাও কমে যায়। হ্যাঁ, তাহলে দেখো এখানে এই যে ম্যাকুলা ডেন্সা সেলে সোডিয়াম ক্লোরাইড কনসেন্ট্রেশন কম, তখন সেই স্টিমুলেশন হবে, রেনিন সিক্রেশন হবে, রেনিন গিয়ে এনজিওটেনসিনটাকে সিক্রেশনটাকে বাড়ায় দিবে, আলটিমেটলি ইফারেন্ট আর্টারিওলারের রেজিস্ট্যান্সটা বেড়ে যাবে। দেখো এদিকে ইফারেন্ট আর্টারিওলার রেজিস্ট্যান্সটা বেড়ে গেলে কি হবে, ইফারেন্ট আর্টারিওল দিয়ে, হ্যাঁ আচ্ছা আমি ছবিটা দেখাই।
এই যে ইফারেন্ট আর্টেরিওল দিয়ে তখন কি হবে, এখানের যদি রেজিস্ট্যান্সটা বাড়ায় দেয়, হ্যাঁ, তাহলে আমাদের এখান দিয়ে কিন্তু আমাদের কিন্তু প্রেসারটা কম, রেনাল ব্লাড ফ্লোটা কম, রেনাল প্রেসার কম, এখানে ফ্লুইড আসতেছে কম, তাহলে এখান দিয়ে যাবেও কি কম। কিন্তু এই এফারেন্ট আর্টেরিওলার রেজিস্ট্যান্সটা যদি বেড়ে যায় তাহলে কি হবে, তাহলে সে কিন্তু পটটাকে ছোট করে দিল, হ্যাঁ, তখন কিন্তু আলটিমেটলি সে কি করতেছে, এখান দিয়ে ফ্লুইডটা যেতে পারতেছে না, তাহলে এখানে কি ফ্লুইড এদিক দিয়ে এসে ফ্লুইডটা জমা হচ্ছে না, এখানে হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা বেড়ে যাবে। হ্যাঁ, এফারেন্ট আর্টেরিওল দিয়ে যেই ধরো আমার প্রেসার কম, কিন্তু সেই কম প্রেসারে যেটা আমাদের ফ্লুইড এখানে আসছিল, সেই ফ্লুইডটা তাহলে বেশিক্ষণ সময় ধরে এখানে থাকবে, কারণ এখান দিয়ে সে যেতে পারতেছে না। তখন আলটিমেটলি আমার কি হবে, ফিল্ট্রেশন কিন্তু ওই কমা থেকে আস্তে আস্তে বেড়ে যাবে, তার মানে বেশিক্ষণ ধরে ফ্লুইড জমা হচ্ছে, বেশি হাইড্রোস্ট্যাটিক প্রেসার আসতেছে, বেশি ফিল্ট্রেশন হবে, বেশি ফিল্ট্রেশন রেটও বাড়বে। বুঝতে পারছো? জি ম্যাডাম। দেখো আবার একটা জিনিস দেখো, এই দেখো এখানে নেগেটিভ জিনিস, নেগেটিভ দিয়ে বোঝাচ্ছে, তার মানে কি, অর্থাৎ গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার যে আগে যে কমে যাচ্ছিল, তাহলে ইফারেন্ট আর্টেরিওলার রেজিস্ট্যান্সটা বেড়ে গেলে গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা বেড়ে যাবে। আবার দেখো এই যে ম্যাকুলার ডেন্সা সেলে যখন সোডিয়াম ক্লোরাইডটা কমে যায়, ঠিক আছে, তখন কিন্তু এফারেন্ট আর্টেরিওলার রেজিস্ট্যান্সটা বেড়ে যাবে। হ্যাঁ, এফারেন্ট আর্টেরিওলার রেজিস্ট্যান্স বাড়লে কি হবে, আবার ছবিটা দেখাই তোমাদেরকে। এই দেখো, যখন আবার কি হবে, আমার ম্যাকুলার ডেন্সাতে সোডিয়াম ক্লোরাইড কমে যাবে, তখন এফারেন্ট আর্টেরিওলার রেজিস্ট্যান্সটা বেড়ে যাবে। এই এফারেন্ট আর্টেরিওলার রেজিস্ট্যান্সটা বেড়ে গেলে তখন কি হবে, রেনাল প্লাজমা ফ্লো কমে যাবে, প্লাজমাতে ফ্লোটা কমে যাবে, তাই না? এফারেন্ট আর্টেরিওলার রেজিস্ট্যান্সটা কমে যাবে। এখানে কিন্তু ইফারেন্ট আর্টেরিওলার রেজিস্ট্যান্সটা বেড়ে গেছিল, আর এখানে এফারেন্ট আর্টেরিওলার রেজিস্ট্যান্সটা কিন্তু কি হবে, কমে যাবে। হ্যাঁ, কমে গেলে কিন্তু আলটিমেটলি কি, রেজিস্ট্যান্সটা কমে গেছে, তার মানে বেশি বেশি আমার কি রেজিস্ট্যান্স মানে বাধা নাই, তাহলে কি এখন একটু হ্যাঁ বেশি বেশি আমার রেনাল ব্লাড ফ্লো হবে, রেনাল মানে ব্লাড আসবে, তখন আলটিমেটলি কিন্তু ওই হাইড্রোস্ট্যাটিক ওইখানে গ্লোমেরুলাসে এসে বেশি ব্লাড জমা হবে, বেশি আমার হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা বেড়ে যাবে, ফিল্ট্রেশনটা বেড়ে যাবে। আচ্ছা, এটা তো তোমরা কেউ আমাকে জিজ্ঞেস করলাম না যে ম্যাকুলার ডেন্সা সেলে যে সোডিয়াম ক্লোরাইড কমে গেল, তাহলে এখানে কোন মেকানিজমের মাধ্যমে এফারেন্ট আর্টেরিওলার রেজিস্ট্যান্স কমে গেছে, এটা কি কেউ আমাকে জিজ্ঞেস করছো? এই দেখো ম্যাকুলার ডেন্সা সেলে যখন সোডিয়াম ক্লোরাইড কমে যায়, তখন কিন্তু এই দেখো এফারেন্ট আর্টেরিওলে জাক্সটাগ্লোমেরুলার সেল থাকে, তাই না? জি ম্যাডাম। জি ম্যাম। তখন কিন্তু এই ম্যাকুলার ডেন্সা সেলটা একটা সিগন্যাল পাঠায়, দেখো এটা কিন্তু সবগুলো একসাথে ম্যাকুলার ডেন্সা সেলটাও কিন্তু সেই এফারেন্ট আর্টেরিওল জাক্সটাগ্লোমেরুলার সেলকে সিগন্যাল পাঠায়, হ্যাঁ, যে তোমার কিন্তু এই যে ব্লাড প্রেসার কম, ব্লাড ফ্লোটা কম আসতেছে, তখন সে সম্ভবত জাক্সটাগ্লোমেরুলার সেলটা এখানে এই মেকানিজমে হেল্প করে যাতে এটা ইয়া হয়, মানে রেজিস্ট্যান্সটা কমে যায়। আচ্ছা, আমি এটা পরে তোমাদেরকে দেখে আমি এটা জানাবো। হ্যাঁ, জি ম্যাডাম। আচ্ছা ম্যাম। আচ্ছা, এখন দেখো মায়োজেনিক অটো রেগুলেশন। মায়োজেনিক অটো রেগুলেশনটা আসলে খুব বেশি বুঝার কিছু নাই, এটা পরপর করে যাও। এটা হচ্ছে দেখো কি মায়োজেনিক, এটা হচ্ছে ইট ইজ produced by a direct contractile response of the smooth muscle of the afferent arteriole to stretch। হ্যাঁ, অর্থাৎ এফারেন্ট আর্টেরিওলে যে স্মুথ মাসেল থাকে। হ্যাঁ, আচ্ছা, জাক্সটাগ্লোমেরুলার সেলটা কি ধরনের সেল তোমরা কি এটা জানো? মেনি তো স্মুথ মাসেল থাকে না? তোমরা আগে কি করছো? আমার কাছে যতটুকু মনে পড়তেছে স্মুথ মাসেল। হ্যাঁ, হচ্ছে তোমার, তার মানে কি এফারেন্ট আর্টেরিওল এবং ইফারেন্ট আর্টেরিওলে যে সেলগুলা থাকে সেগুলো হচ্ছে স্মুথ মাসেল সেল, ঠিক আছে? ওই স্মুথ মাসেল সেলটাই কি হয়, মানে একটু স্পেশালাইজড হয়ে সেই সেলগুলা জাক্সটাগ্লোমেরুলার সেল ফরমেশন করে। সম্ভবত এটাই আছে গাইডনে, তোমরা কি পড়ছো না? আসলে এটা তো আমার আইটেমে ছিল না, আমি ডিটেইলস পড়িনি, আমার এটাই মনে পড়তেছে। হ্যাঁ, তাহলে দেখো সেই জাক্সটাগ্লোমেরুলার সেলের কিন্তু একটা কন্ট্রাক্টাইল প্রপার্টি আছে। কন্ট্রাক্টাইল মানে সে কন্ট্রাকশন করার একটা প্রপার্টি আছে। হ্যাঁ,
তাহলে তাহলে সে কি করে, তাহলে কোনো কারণে যদি আমার রেনাল ব্লাড ফ্লোটা বেড়ে যায়, সে কিন্তু কন্ট্রাকশনের মাধ্যমে রেজিস্ট্যান্স হচ্ছে কি করবে, রেজিস্ট্যান্স কমায় বা বাড়ায় দিয়ে সে কিন্তু কি করতে পারে, যে এই ব্লাড ফ্লোটা কন্ট্রোল করতে পারে। হ্যাঁ, তাহলে দেখো এখানে দেখো, প্রোটেক্টিং দ্য কিডনি ফ্রম হাইপারটেনশন ইনডিউস ইনজুরি, অর্থাৎ এই মায়োজেনিক অটো রেগুলেশনের মাধ্যমে কিন্তু কি করতেছে, কিডনি হচ্ছে হাইপারটেনশন ইনডিউস যে তার একটা মানে কি বলবো, হাইপারটেনশন ইনডিউস যে একটা ইনজুরি হতে পারে কিডনিতে, সেটা সে প্রিভেন্ট করতেছে। কিভাবে দেখো, যদি কোনো কারণে আমাদের আর্টারিয়াল ব্লাড প্রেশারটা বেড়ে যায়, তাহলে কি হবে, কিডনিতে ব্লাড ফ্লোটাও বেড়ে যাবে, তখন স্ট্রেচ দ্য ওয়াল অফ দ্য অ্যাফারেন্ট আর্টারিওল। হ্যাঁ, তখন অ্যাফারেন্ট আর্টারিওলের যে ওয়ালটা আছে সেটা হবে স্ট্রেচিং হবে। স্ট্রেচিং হলে কি হবে, তখন সেখানে ইনক্রিজ এন্ট্রি অফ ক্যালসিয়াম ফ্রম দ্য এক্সট্রাসেলুলার ফ্লুইড কজিং ব্লাড ভেসেল টু কন্ট্রাক্ট। ঠিক আছে, তখন কি হবে, এই তোমার হচ্ছে আর্টেরিয়ালটা প্রেশারটা যদি বেড়ে যায়, ব্লাড ফ্লোটা কিডনিতেও বেড়ে যাবে, তখন অ্যাফারেন্ট আর্টেরিওলেও কিন্তু বেশি বেশি কি আসবে, ব্লাডটা আসবে বেশি প্রেসারে। তখন কি হবে, আর আর্টেরিয়াল ওয়ালটা স্ট্রেচ হবে না, মানে অনেক বেশি প্রেসারে আসতেছে, তাহলে ওয়ালটা কিন্তু একটু স্ট্রেচ হয়ে যাবে, মানে প্রসারিত হবে। তখন কি হবে, আমাদের মনে করো যে আমাদের পুরা বডির যে অর্গান সেলগুলো, এটা চারিদিকে কিন্তু এক্সট্রা সেলুলার ফ্লুইড থাকে। তোমাদের কি ব্লাড পড়ানো হয়েছে? জি ম্যাম, পড়ানো মানে ব্লাড পড়ানো হয়ে গেছে। আচ্ছা, তাহলে তোমরা একটু এটা তো ইনশাল্লাহ বুঝবা। সেটা হচ্ছে কি, অ্যাফারেন্ট আর্টেরিওল যখন স্ট্রেচিং হয়, তখন এক্সট্রা সেলুলার ফ্লুইডে কি থাকে, আমাদের ক্যালসিয়াম থাকে, সেটা তখন ব্লাড ভেসেলে এন্ট্রি করবে। ঠিক আছে, ইনক্রিজ এন্ট্রি অফ দ্য ক্যালসিয়াম ফ্রম ইসিএফ, হ্যাঁ, কজিং ব্লাড ভেসেল টু কন্ট্রাক্ট। ঠিক আছে, এবং প্রিভেন্ট এক্সেসিভ স্ট্রেচিং অফ দ্য ভেসেল বাই ইনক্রিজ রেজিস্ট্যান্স। অর্থাৎ যখন আমার অনেক ব্লাড প্রেশারে ব্লাড ফ্লোটা বেড়ে গেল, ওয়ালটা স্ট্রেচিং হলো, তখন নিজস্ব একটা মেকানিজমের মাধ্যমে কি হবে, এক্সট্রাসেলুলার ফ্লুইডে যে ক্যালসিয়াম থাকে, সেই ক্যালসিয়ামটা সেটা তোমাদের কি হবে, এই অ্যাফারেন্ট আর্টারিওলার মধ্যে, অ্যাফারেন্ট আর্টারিওলটাকে কিন্তু এখানে ভেসেল বলতেছে, ব্লাড ভেসেল, বুঝছো, ব্লাড ভেসেল বলতেছে, সেখানে ব্লাড ভেসেলে এসে এন্ট্রি করবে। এন্ট্রি হলে কি হবে, তখন এই যে স্ট্রেচিং হয়েছিল সেটা তখন কন্ট্রাকশন করবে না। আচ্ছা, ক্যালসিয়াম হচ্ছে একটা জিনিস, আয়ন, যার হচ্ছে ক্যালসিয়াম কিন্তু কন্ট্রাকশনে হেল্প করে, মাসেল কন্ট্রাকশনে, ব্লাড ভেসেলের কন্ট্রাকশনে, বুঝতে পারছো? তাহলে ক্যালসিয়ামটা যখন এক্সট্রাসেলুলার ফ্লুইড থেকে ব্লাড ভেসেলে আসবে, তখন ব্লাড ভেসেলটা কিন্তু কন্ট্রাকশন হবে, এবং কন্ট্রাকশন হলে কি হবে, তার রেজিস্ট্যান্সটাও বেড়ে যাবে, মানে কন্ট্রাকশন হয়ে সে ছোট হয়ে গেল, তাহলে কি তার রেজিস্ট্যান্সটা বেড়ে গেল না? তখন দেখো এখানে কি লিখছে, দাস রেনাল ব্লাড ফ্লো এবং জিএফআর রিটার্নস নরমাল। হ্যাঁ, তার মানে অ্যাফারেন্ট আর্টারিওল এখন কন্ট্রাকশন হয়ে পথটা সে ছোট করে দিল, সরু হয়ে গেল, তাহলে অনেক ব্লাড প্রেসারে অনেক যে ব্লাডটা আসছিল, ব্লাড ফ্লোটা যে বেশি হচ্ছিল, তাহলে সেটা কি এখন কমে যাবে না? জি ম্যাডাম। রেনাল ব্লাড ফ্লোটাও কমে যাবে, রেনাল ব্লাড ফ্লো কমলে আলটিমেটলি কি হবে, জিএফআরটাও কমে নরমালে চলে আসবে। ঠিক আছে, জি ম্যাডাম। এরপর দেখো আদার ফ্যাক্টরস দ্যাট ইনক্রিজ, আচ্ছা, তারপর একটা জিনিস দেখো, আমি যে তোমাদেরকে বলছিলাম যে টিউবুলোগ্লোমেরুলার ফিডব্যাক আর অটো কি বলে, আর একটা হচ্ছে মায়োজেনিক মেকানিজম, এই দুইটা কিন্তু অবশ্যই তোমাদের সুন্দর করে মনে রাখতে হবে। টিউবুলোগ্লোমেরুলার ফিডব্যাকের মতোই। হ্যাঁ, দেখো, অর্থাৎ কেউ যদি প্রোটিন ডায়েট বেশি খায়, বা কেউ যদি হচ্ছে বেশি গ্লুকোজ খায়, যখন কারো বডিতে ব্লাড গ্লুকোজ বেড়ে যায়, তখন কি হয়, এখন দেখো, গ্লুকোজ রিঅ্যাবসর্ব অ্যালং উইথ সোডিয়াম ইন দা, একটু আগে জিজ্ঞেস করছি যে সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টারের কথা শুনেছো তোমরা? জি ম্যাডাম। জি ম্যাডাম। আচ্ছা, হ্যাঁ, তাহলে দেখো সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার মানে কি, গ্লুকোজটাও অ্যাবজর্পশন হবে, সোডিয়ামটাও অ্যাবজর্পশন হবে। তাহলে কেউ যদি
বেশি প্রোটিন ডায়েট খায়, প্রোটিন ব্রেকডাউন হয়ে আলটিমেটলি অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, তাই না? এবং কেউ যদি গ্লুকোজ ডায়েট বেশি খায় তাহলে এই গ্লুকোজটা প্রথমে দেখো, গ্লুকোজটা কিন্তু একা একা অ্যাবজর্পশন হবে না, এই জন্য বলছে গ্লুকোজ রিঅ্যাবজর্ব অ্যালং উইথ সোডিয়ামের সাথে সে কো ট্রান্সপোর্টারের মাধ্যমে প্রক্সিমাল কনভার্টার টিউবুলে বেশি বেশি অ্যাবজর্পশন হবে। তারপর দেখো ইনক্রিজ গ্লুকোজ ডেলিভারি কজ এক্সেস সোডিয়াম রিঅ্যাবজর্পশন অ্যালং উইথ গ্লুকোজ। ঠিক আছে, কথাই বলছে যে যদি গ্লুকোজ বেশি বেশি আসে, মানে আমার বডিতে গ্লুকোজ বেড়ে গেল, রেনাল ব্লাড ফ্লোর মাধ্যমে কিন্তু গ্লুকোজটা আলটিমেটলি গ্লোমেরুলাসে বেশি বেশি আসতেছে। গ্লুকোজ কি হবে? গ্লুকোজ কিন্তু 100% অ্যাবজর্পশন হয়। আমি তোমাদেরকে ওই যে রেনাল হ্যান্ডেলিং এর ওইখানে কিন্তু আমি দেখাইছিলাম যে আমাদের ইউরিনে কখনো গ্লুকোজ থাকবে না যদি সে হেলদি পারসন হয়, আর ডায়াবেটিস হলে তো থাকে, তাহলে গ্লুকোজটা 100% অ্যাবজর্পশন হবে। এখন সব গ্লুকোজ অ্যাবজর্পশন 100% গ্লুকোজ অ্যাবজর্পশন হওয়ার জন্য আমাদের প্রক্সিমাল কনভার্টেড টিউবুলে যে সোডিয়াম আছে সেগুলোও তাহলে 100% অ্যাবজর্পশন হয়ে যাবে, বেশিরভাগ, মানে 100% না হলেও বেশিরভাগ অ্যাবজর্পশন হয়ে যাবে। তাহলে বেশিরভাগ যদি সোডিয়াম প্রক্সিমাল কনভার্টেড টিউবুলে অ্যাবজর্পশন হয়ে যায়, তাহলে কিন্তু দেখো আমাদের লুপ অফ হেনরি হয়ে ডিস্টাল কনভার্টেড টিউবুলে সোডিয়ামের পরিমাণ আস্তে আস্তে কি হবে? কমে যাবে। এবং সোডিয়ামের সাথে কিন্তু সবসময় সোডিয়াম পজিটিভ আর ক্লোরাইড নেগেটিভ, এরা দুজন একসাথে থাকে। হ্যাঁ, তাহলে কিভাবে সোডিয়াম মানে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণটা ডিস্টাল কনভার্টেড টিউবুলে কমে যাবে। এবং সেখানে কি সেল থাকে? ম্যাকুলার ডেন্সার সেল। তাহলে ম্যাকুলার ডেন্সার সেলও আলটিমেটলি কি পাবে? সোডিয়াম ক্লোরাইড সে দেখবে যে কমে যাচ্ছে, রেনিন সিক্রেট করবে। রেনিন গিয়ে অ্যানজিওটেনসিন সিক্রেশনটাকে, অ্যানজিওটেনসিন 2 সিক্রেশনটাকে বাড়ায় দিবে, এবং অ্যানজিওটেনসিন 2টা তখন কি করবে? এফারেন্ট আর্টারিওলার কনস্ট্রিকশন করাবে, ইফারেন্ট আর্টারিওলার কনস্ট্রিকশন করে রেজিস্ট্যান্স। বুঝতে পারছো যে গ্লুকোজের সাথে সাথে সোডিয়াম বেশি বেশি অ্যাবজর্পশন হয়ে যাবে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে, আলটিমেটলি কি হবে? ডিস্টাল কনভলিউটেড টিউবুলে সোডিয়াম ক্লোরাইড কম আসবে। ডিস্টাল কনভলিউটেড টিউবুলে ম্যাকুলার ডেন্সার সেল থাকে, সে যখন কম সোডিয়াম ক্লোরাইড পাবে তখন সে কি সিক্রেট করবে? রেনিন সিক্রেট করবে। রেনিন গিয়ে অ্যানজিওটেনসিন 2টাকে সিক্রেশনটা দিবে, তখন ইফারেন্ট আর্টারিওলার কনস্ট্রিকশন হবে, জিএফআর বেড়ে যাবে। হ্যাঁ, এই ইফারেন্ট আর্টারিওলার কনস্ট্রিকশন, রেনিন সিক্রেশন এগুলো কিন্তু এখানে বলে না, এখানে জাস্ট বলে দিছে একটা লাইনের মাধ্যমে অ্যাক্টিভেটিং টিউবুলোগ্লোমেরুলার ফিডব্যাক। বুঝতে পারছো এটা? জি ম্যাম। জি ম্যাডাম। জি ম্যাম। সেম এটা তোমরা পড়ে নিবে, হচ্ছে ওই এর মতো তাহলে যেমন হবে ঠিক তেমনি গ্লুকোজ সোডিয়াম কো ট্রান্সপোর্টের মাধ্যমে যেভাবে অ্যাবজর্পশন হবে, অ্যামাইনো অ্যাসিড, যে প্রোটিন যদি বেশি খাও প্রোটিন ব্রেকডাউন হয়ে অ্যামাইনো অ্যাসিড বেড়ে যাবে, অ্যামাইনো অ্যাসিড বাড়লে অ্যামাইনো অ্যাসিড শুনেছো? জি ম্যাডাম। হ্যাঁ, তাহলে ওই মানে অ্যামাইনো অ্যাসিড রিঅ্যাবজর্পশন বাড়লে সোডিয়াম ক্লোরাইডের রিঅ্যাবজর্পশন কেন বাড়বে? কারণ হচ্ছে সোডিয়াম একা একা অ্যাবজর্পশন হয় না, সোডিয়াম আইদার গ্লুকোজের সাথে অ্যাবজর্পশন হবে এবং অথবা অ্যামাইনো অ্যাসিডের সাথে অ্যাবজর্পশন হবে। কিভাবে? সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার অথবা সোডিয়াম অ্যামাইনো অ্যাসিড কো ট্রান্সপোর্টারের মাধ্যমে। বুঝতে পারছো? জি ম্যাম। অর্থাৎ বেশি বেশি অ্যামাইনো অ্যাসিড আমাদেরকে অ্যাবজর্পশন করাইতে হবে, কারণ ইউরিনে প্রোটিন বা গ্লুকোজ হেলদি পার্সনের থাকে না। তাহলে আমি যদি বেশি বেশি খাই, এটার বেশিরভাগই কিন্তু প্রক্সিমাল কনভার্টেড টিউবুলে অ্যাবজর্পশন হয়ে যাবে। তখন কিন্তু আলটিমেটলি কি হবে? সোডিয়াম বললাম পড়াচ্ছে, তখন কিন্তু সোডিয়ামটাও তাহলে অ্যাবজর্পশনটা বেশি হবে। ঠিক আছে? কেন বেশি অ্যামাইনো অ্যাসিড অ্যাবজর্পশন বাড়লে কেন সোডিয়ামের অ্যাবজর্পশন বাড়বে প্রক্সিমাল কনভার্টেড টিউবুলে? বুঝতে পারছো? কারণ সোডিয়াম কখনো একা অ্যাবজর্পশন হয় না, সোডিয়াম অ্যামাইনো অ্যাসিডের সাথে অ্যাবজর্পশন হয়। অর্থাৎ সোডিয়াম অ্যাবজর্পশন হলে অ্যামাইনো অ্যাসিড অ্যাবজর্পশন হবে, অ্যামাইনো অ্যাসিড অ্যাবজর্পশন হলে সোডিয়ামকে সে সাথে নিয়ে অ্যাবজর্পশন হবে। বুঝতে পারছো? জি ম্যাডাম। জি ম্যাডাম। যার কারণে আলটিমেটলি প্রক্সিমাল টিউবুলে সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশনটা কি হবে? বেড়ে যাবে।
তাহলে আলটিমেটলি ওই যে ডিজিটাল কনভলিউটেড টিউবুলের যে ম্যাকুলা ডেন্সার সেল থাকে সেখানে কি হবে, সোডিয়ামের পরিমাণটা কমে যাবে, তখন ম্যাকুলা ডেন্সার সেল স্টিমুলেশন হবে, তখন সে আবার ওই আগের মতো রেনিন সিক্রেশন করবে, তারপর এনজিওটেনসিন 2 সিক্রেট করবে, তারপর কি হবে, ইফারেন্ট আর্টেরিওলার কনস্ট্রিকশনের মাধ্যমে রেজিস্ট্যান্সটা বেড়ে যাবে, তাই না? এবং তখন আরেকটা জিনিস কি হবে, অ্যাফারেন্ট আর্টেরিওলার রেজিস্ট্যান্সও কিন্তু কমে যায়, ওই যে এর আগের যেটা দেখাইছি তোমাদের। আলটিমেটলি কি হবে, জিএফআরটা বেড়ে যাবে। বুঝতে পারছো সবাই? জি ম্যাডাম। জি ম্যাডাম। এটা হচ্ছে লাস্ট স্লাইড। এটা হচ্ছে অব্লিগেটরি ইউরিন ভলিউম। হ্যাঁ, অব্লিগেটরি ইউরিন ভলিউম দেখো, আগে সংজ্ঞাটা দেখো। মিনিমাম ইউরিন ভলিউম must be excreted each day to rid the body of waste product of metabolism and ions that are ingested, called the obligatory urine volume. এটা আমি বাংলায় বলি, সেটা হচ্ছে একটা নর্মাল হেলদি পারসন, হ্যাঁ, ধরো সে হচ্ছে পানি খাইলো কি পানি খাইলো না সেটা কোনো কথা না, কিন্তু একটা মানুষের বডিতে যে ওয়েস্ট প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেটা আমাদেরকে এক্সক্রিট করতে হয়। এক্সক্রিট হয় হচ্ছে ইউরিনের মাধ্যমে। তাহলে হচ্ছে ধরলা আমি পানি, কেউ যদি পানি না খায় তারপরেও তার কিন্তু যে পরিমাণ ওয়েস্ট প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেটা কিন্তু ইউরিন দিয়ে অবশ্যই বের হবে। হ্যাঁ, এখন এটাই বলছে যে মিনিমাম কতটুকু ইউরিন লাগে এই ওয়েস্ট প্রোডাক্টটা বের হতে, এটাকেই অব্লিগেটরি ইউরিন ভলিউম বলা হয়। অব্লিগেটরি মানে আবশ্যক, মানে যে ইউরিন ভলিউমটা একটা একটা হেলদি পারসনের পার ডেতে অবশ্যই হইতে হবে। হ্যাঁ, ইউরিনারি এক্সক্রিশন সেই পরিমাণটা অবশ্যই হতে হবে, যদি না হয় তাহলে তার বডিতে কি হবে, ওয়েস্ট প্রোডাক্টটা আস্তে আস্তে ডিপোজিট হবে, তাহলে তার কি হবে, সমস্যা হবে। বুঝতে পারছো? জি ম্যাডাম। জি ম্যাডাম। এখন দেখো এখানে এ নরমাল 70 কিলোগ্রাম human must excrete about 600 milliosmol of solute each day. ঠিক আছে, অর্থাৎ 70 কেজি একজন মানুষের, তার দেখো কতটুকু সলিউট তার ইউরিনের মাধ্যমে এক্সক্রিট করতে হয়, 600 মিলিওসমোল অফ সলিউট ইচ ডে। ঠিক আছে, 600, এটা মনে রাখো। এটা আসলে একটা ক্যালকুলেশন, তোমরা এটা ভালো, এই সংখ্যাটুকু ভালো করে মনে রাখো, বাকিটা একটু ক্যালকুলেশনের এটা দেখো। তারপর দেখো ম্যাক্সিমাম কনসেন্ট্রেটিং অ্যাবিলিটি অফ দ্য কিডনি হচ্ছে 1200 মিলিওসমোল পার লিটার। তাহলে দ্য মিনিমাম volume of the urine that must be excreted, called the obligatory urine volume, can be calculated. এটা দেখো 600 মিলিওসমোল পার ডে, আর এখানে হচ্ছে 1200 মিলিওসমোল পার লিটার। তাহলে আলটিমেটলি হচ্ছে 0.5 লিটার পার ডে, অর্থাৎ আমার পার ডেতে 0.5 লিটার অথবা 500 ml ইউরিন অবশ্যই পাস হইতে হবে, যদি আমি আমাদের যে মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট আছে সেটাকে আমার বডি থেকে এক্সক্রিট করতে চাই। এখন দেখো এটা কিন্তু জাস্ট একটা ঐকিক নিয়মের মতো অঙ্ক। হ্যাঁ, এটা একটা ঐকিক নিয়মের মতো অঙ্ক। কিভাবে দেখো, এখানে এইভাবে বসে যে তোমার এটা যদি এইভাবে করো, তোমাদের কাছে যদি খাতা কলম থাকে একটু লিখে ফেলো। এটা হচ্ছে যে ম্যাক্স একটা মানুষের মাস্ট বের করতে হয় মনে করো 600 মিলিওসমোল অফ সলিউট, এবং এর মধ্যে কিন্তু আমাদের কি থাকে, মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট থাকে। ঠিক আছে, ওই সলিউটটাই কিন্তু আসলে অ্যাকচুয়ালি মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট। হ্যাঁ, মানে মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট, আয়ন, এগুলো সব মিলে কিন্তু এই ইয়ে বলতেছে, সলিউট বলতেছে। হ্যাঁ, 600 মিলিওসমোল অফ সলিউট। তাহলে দেখো যদি এভাবে আমি ক্যালকুলেট করি যে 1200 মিলিওসমোল, আর ম্যাক্সিমাম কিডনি কতটুকু সলিউট এক্সক্রিট করতে পারে, ম্যাক্সিমাম 1200 মিলিওসমোল পার লিটার, আর মিনিমাম হচ্ছে 600 মিলিওসমোল পার ডেতে আমাদের অবশ্যই বের করতে হবে। আর সে কিন্তু পার লিটারে 1200 মিলিওসমোল সলিউটটা কিন্তু কিডনি কি করতে পারে, 1 লিটারে এতটুকু সলিউট সে ইউরিন দিয়ে এক্সক্রিট করতে পারে। তাহলে হচ্ছে দেখো 1200 মিলিওসমোল সলিউট এক্সক্রিট হয় যখন ইউরিন ভলিউম 1 লিটার। ঠিক আছে, তাহলে 1 মিলিওসমোল সলিউট তাহলে এক্সক্রিট হয় যখন ইউরিন ভলিউম কত হবে, 1/,
1200, তাই না? আবার দেখো তাহলে 600 মিলিওস্মল এক্সক্রিট করতে হলে তাহলে কি হবে, উপরে 600টা চলে যাবে আর নিচে কি হবে, 1200 তো থাকবেই, 1200 নিচে থাকবে 1200 মিলিওস্মল পার লিটার, আর উপরে থাকবে হচ্ছে 600 মিলিওস্মল। মিলিওস্মল উপরে থাকবে 600 মিলিওস্মল পার ডে, কিন্তু এটা কিন্তু পার ডে। তাহলে দেখো আলটিমেটলি মিলিওস্মল কিন্তু কাটা, তাহলে নিচের লিটারটা যখন উপরে যাবে তখন কি হবে, লিটার পার ডে। এটা তোমরা ক্যালকুলেশনটা বুঝতে পারছো? না লিখলে কিন্তু না, লিখে ফেলো। আমি আবার বলতেছি, 1200 মিলিওস্মল পার লিটার, 1200 মিলিওস্মল সলিউট এক্সক্রিট করতে লাগে হচ্ছে কতটুকু, 1 লিটার ইউরিন। তাহলে 1 মিলিওস্মল বের করতে কতটুকু ইউরিন লাগবে, 1/1200 লিটার ইউরিন। হ্যাঁ, তাহলে 600 মিলিওস্মল পার ডে তে যদি আমি বের করতে চাই তাহলে আমার কতটুকু ইউরিন লাগতেছে, এটা হিসাব করো। 0.5 লিটার পার ডে। ম্যাডাম ম্যাকুলা ডেন্সাটা যা কনভলিউটেড টিউবিউলে থাকে, হ্যাঁ, মানে আমার কেন যেন মনে হচ্ছে আপনার স্লাইডটাতে মনে হয় এরকম দেখছিলাম যে এফারেন্ট আর ইফারেন্ট আর্টারিওলের মধ্যে দেখছিলাম। আচ্ছা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা ছবিটা আবার সবাই দেখো। এটা হচ্ছে ক্রস সেকশনাল ভিউ অফ দা কি জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স। এখানে দেখো, এখানে কিন্তু এই যে এটা ইফারেন্ট আর্টারিওল আর এটা অ্যাফারেন্ট আর্টারিওল, আর এখানে ম্যাকুলা ডেন্সাটা এখানে কেন দেখতেছো জানো, এখান দিয়ে কিন্তু তোমার ডিস্টাল কনভলিউটেড টিউবুলটা উঠতেছে এখানে, সেইটারই একটা ক্রস সেকশনাল ভিউ। আচ্ছা আরেকটা আমি ছবি দেখাই। ও জি ম্যাডাম, বুঝছি এখন। এবার বুঝতে পারছো? জি ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। আসলে এখানে যে আমরা যে এখানে দেখো এই ছবিগুলো যে আমরা দেখাচ্ছি এরকম সুন্দরভাবে কিন্তু থাকে না আমাদের বডিতে, আমাদের বোঝার সুবিধার্থে এই ছবিগুলো দেখানো হয়েছে, কিন্তু আমাদের বডিতে আসলে কিভাবে থাকে জানো, আমাদের বডিতে থাকে হচ্ছে এখানে এরকম ভাবে। আচ্ছা এই ছবিটা দেখায়, আমি যদি তোমাদের দেখাই দেখি। আচ্ছা এটা দেখো, তোমরা বই খুলে দেখবে আরো ছবি পাওয়া যাবে। দেখো এখানে দেখো এই ছবিটা, এটা কি, এই যে অ্যাফারেন্ট আর ইফারেন্ট আর্টারিওল, এটা কিন্তু গ্লোমেরুলাস, তাই না? এটা কিন্তু গ্লোমেরুলাস। এটা দেখো এই যে অ্যাফারেন্ট আর ইফারেন্ট আর্টারিওল এই দুইটা, আর এখানে দেখো এই গ্লোমেরুলাসের পরে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল শুরু হইলো, এই যে এইভাবে কিন্তু থাকে। তারপর দেখো এই দেখো তারপর কি হবে, ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি। তারপর দেখো এখান থেকে কিন্তু ডিস্টাল কনভলিউটেড টিউবুল। অনেক বইতে এটাও বলা আছে ডিস্টাল কনভলিউটেড টিউবুল হচ্ছে দুই ভাগে ভাগ করছে, আর্লি আর লেট। হ্যাঁ, আর্লি আর লেট। এই দেখো এটা যদি ধরি আমি ডিস্টাল কনভলিউটেড টিউবুল, দেখো এই ডিস্টাল কনভলিউটেড টিউবুলটা কি অ্যাফারেন্ট আর ইফারেন্টের মাঝখানে না, মাঝখানে তো। এবার বুঝতে পেরেছো? জি ম্যাডাম। হ্যাঁ, এখন আমি যদি ক্রস সেকশন করি তাহলে এখানে দেখা যাবে, তাহলে হচ্ছে ক্রস সেকশনাল ভিউ ছবিটা আমরা তাহলে কিভাবে পাবো, এরকম পাবো। ঠিক আছে?